প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। অনেকদিন পর তোমাদের সামনে আসলাম। পূজার ছুটি গেল, এই জন্যই মাঝখানে ক্লাস বেশ কিছুদিন বন্ধ ছিল। আবার তোমাদের স্নাতক সম্মান শ্রেণীর যে ক্লাস, সেই ক্লাস এখন নিয়মিত হবে। আমি ইন্টারমিডিয়েট ব্যাচ থেকে অর্থনীতির কল্যাণ অর্থনীতি পড়িয়েছিলাম। আজকে আমি মনে করছি যে তোমাদের ইনপুট আউটপুট অ্যানালাইসিস যেটা আছে, উপাদান বিশ্লেষণ, সেই ইনপুট আউটপুট অ্যানালাইসিস নিয়ে কথা বলব। সাথে আছি আমি মোহাম্মদ শাহরুখ হোসেন, সহকারী অধ্যাপক অর্থনীতি বিভাগ, লালমনিরহাট সরকারি কলেজ। ইনপুট আউটপুট অ্যানালাইসিস, চলো শুরু করি আমরা। ইনপুট আউটপুট অ্যানালাইসিস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায় এই ইনপুট আউটপুট অ্যানালাইসিস। এখানে ইনপুট এবং আউটপুট এই দুটো বিষয়কে নিয়ে আসা হয়েছে। আমরা ইনপুট বলতে উপকরণ বুঝি, আউটপুট বলতে আমরা উৎপাদন বুঝি, পণ্য সেবা সামগ্রী উৎপাদন। আর ইনপুট হলো যে ওই উৎপাদন করতে যে উপকরণগুলো লাগে সেটার কথা বলা হয়েছে। এখন এই যে মডেল ইনপুট আউটপুট অ্যানালাইসিসের জায়গা যেটা আছে, এটা পরিকল্পনার একটা বিশেষ অংশ। আমাদের যে সমাজতন্ত্র আমরা দেখেছি, রাশিয়াতে যে সমাজতন্ত্রের বিপ্লব হয় 1917 সালে, সেই সমাজতান্ত্রিক অর্থনীতিকে অত্যন্ত পরিকল্পনা মাফিক একটা অর্থনীতির কথা বলা হয়, যে সেটা অনেক পরিকল্পনা ভিত্তিক একটা অর্থনীতি। সেখানে এই ইনপুট আউটপুট অ্যানালাইসিস করে কী পরিমাণ একটা ইকোনমিতে পণ্য এবং সেবা সামগ্রী উৎপাদন হবে এবং সেগুলো উৎপাদন করার জন্য কী পরিমাণ উপকরণের প্রয়োজন হবে, তার উৎপাদন কতটুকু হবে, সেই বিষয়গুলো নিয়ে আসা। আমরা খুব স্বাভাবিকভাবে একটা প্রশ্ন জেগে যায় মনের মধ্যে, সেটা হলো যে যদি একটা ইকোনমিতে n সংখ্যক ইন্ডাস্ট্রি থাকে, ইন্ডাস্ট্রি আমরা জানি যে ইন্ডাস্ট্রি হলো সমজাতীয় পণ্য উৎপাদনকারী অনেকগুলো ফার্মের সমষ্টি। যেমন আমরা পাট শিল্প বলি, চিনি শিল্প বলি। একটা দেশে চিনি শিল্প বলতে সেখানে অনেক ফার্ম চিনি উৎপাদন করছে। এই চিনি উৎপাদনের সাথে জড়িত যে সব প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেগুলোই হচ্ছে চিনি শিল্পের অন্তর্গত। তাহলে এই যে ইন্ডাস্ট্রি হলো, ইকোনমিতে অনেক ইন্ডাস্ট্রি থাকে। চিনি শিল্প আছে, পাট শিল্প আছে, অন্যান্য সফটওয়্যারের বিভিন্ন শিল্প আছে, নানান ধরনের শিল্প একটা ইকোনমিতে থাকে। তাহলে এই শিল্পের উৎপাদন খেয়াল করে দেখো যে কোনো একটা শিল্প উৎপাদন কিন্তু স্বয়ংসম্পূর্ণ না, তাকে অন্য কোনো শিল্পের উৎপাদিত পণ্যের উপর নির্ভরশীল হতে হয়। যেমন আমরা যদি মনে করি যে তোমার হচ্ছে যে কি বলবো, বই, ধরো যে বইয়ের কথা বলছি, যে বইয়ের যে শিল্প, বই প্রকাশনা আর কি, বই প্রকাশনা, সাপোজ এই কাজটা করতে গেলে, যদি এটা একটা শিল্প হিসেবে বিবেচনা করি, তাহলে এই কাজটা করতে গেলে এই কাজটার জন্য কি কি জিনিস লাগছে? এখানে আমার কাগজ লাগবে, কালি লাগবে, মেশিন লাগবে, আমাদের আঠা যেটা বলি সেটা লাগবে, দাম ইত্যাদি ইত্যাদি নানা উপকরণ প্রয়োজন হবে। পাশাপাশি এই কাজগুলো করিয়ে নেওয়ার জন্য আবার লেবার বা শ্রম সেটাও দরকার। তাহলে এই বই প্রকাশনা যদি একটা সিঙ্গেল ইন্ডাস্ট্রি হয়, তার উৎপাদনের জন্য যদি কাগজ শিল্প, কালি শিল্প, মেশিনের একটা শিল্প, আঠার একটা শিল্প, শ্রম নিজে আলাদা উপাদান, এতগুলো উপকরণের প্রয়োজন হয়, আর এগুলো যদি আলাদা করে একটা শিল্প বিবেচনা করি, তাহলে এই প্রকাশনা
অনেকগুলো শিল্পের উপর নির্ভরশীল। একইভাবে যদি আমি কাগজের কথা বিবেচনা করি, এই কাগজের কথা বিবেচনা করতে গেলে দেখা যাবে যে কাগজ নিজে উৎপাদনের জন্য সেও অনেকগুলো পণ্য শিল্পের উৎপাদিত পণ্যের উপরে নির্ভরশীল, যেটা হচ্ছে মাধ্যমিক পণ্য, এবং সেই পণ্য কাগজ শিল্পে এসে ব্যবহার হচ্ছে। তাহলে দাঁড়ালো যে এই ইন্ডাস্ট্রি প্রত্যেকে একে অন্যের উপর নির্ভরশীল। তাহলে আমরা এক্সাক্ট কি পরিমাণ পণ্য উৎপাদন করলে তার ইন্ডাস্ট্রির উপকরণ চাহিদা মিটবে, এবং এই যে যারা উৎপাদনের সাথে জড়িত সেই প্রাথমিক উপাদান শ্রম, যেটাকে চূড়ান্ত চাহিদা বলা হয়, এরও চাহিদা মিটবে, সেই পরিমাণটা আমাকে বের করতে হবে। কি বের করতে হবে? যে এক্স যদি আমার উৎপাদন হয় তাহলে কি পরিমাণ উৎপাদন করলে এই এক্স উৎপাদন এই যে বিভিন্ন ইন্ডাস্ট্রির উপকরণ চাহিদা, ইনপুট ডিমান্ড মিটবে, এবং প্রাইমারি ইনপুট ডিমান্ড মিটবে। এই দুটা জিনিস আমাকে নির্দিষ্ট করতে হবে, এবং এই পরিমাণ বের করাটা বেশ কষ্টসাধ্য একটা ব্যাপার। সেই কাজটা করার জন্যই এই ইনপুট আউটপুট অ্যানালাইসিসের প্রয়োজন, যে আমাদের এনতম ইন্ডাস্ট্রির উপকরণ চাহিদা মেটানোর জন্য কি পরিমাণ ইন্টারমিডিয়েট গুডস বা মাধ্যমিক পণ্য বা ইনপুট ডিমান্ড, এবং কি পরিমাণ চূড়ান্ত চাহিদা বা প্রাইমারি ইনপুটের যে লেবার ব্যবহার করছি, লেবারের যে ডিমান্ড, এটা কি পরিমাণ প্রয়োজন, সেই পরিমাণে আমাকে এক্স উৎপাদন করতে হবে। তাহলে আমাদের ইকোনমিটা সুন্দরভাবে পরিচালিত হবে, কোনো এক্সেস থাকবে না, কোনো শর্টেজও পড়বে না। এই জায়গাটা আমাকে বের করতে হবে। এই কাজটা করেছে এই ইনপুট আউটপুট অ্যানালাইসিস বা মডেল, সেই মডেল করেছে ওয়াসলি ডাব্লিউ লিওনটি। আমেরিকান অর্থনীতিবিদ ওয়াসলি ডাব্লিউ লিওনটি, তিনি এই মডেলটা দাঁড় করা, এবং তিনি এই মডেলটির জন্য নোবেল প্রাইজও পেয়েছেন। তাহলে আমরা দেখি, এবার মডেলের ভিতরে চলে যাই আমরা, কিভাবে মডেল কাজ করে। এই মডেল কাজ করার জন্য তাহলে আমরা কতগুলো অনুমিত শর্ত আমরা বিবেচনা করব। অনুমিত শর্ত, এক নম্বর বলা হচ্ছে যে তোমার শিল্পের উৎপাদন সমজাতীয় হবে, এটা হয় সাধারণত একই রকম হবে। শিল্পের উৎপাদন, প্রত্যেকটি শিল্পের নিজস্ব উৎপাদন সমজাতীয় হবে। 2 নম্বর হলো যে ইনপুট দিচ্ছি আমরা, ইনপুট যে কোএফিসিয়েন্ট আছে, ইনপুট সহগ যেটা দিব আমরা, এই সহগটা হবে স্থির, চেঞ্জ করব। 3 নম্বর বলছি আমরা যে প্রাইমারি ডিমান্ড যেটা আছে, এই প্রাইমারি ডিমান্ডটা মডেলের বাইরে থেকে নির্ধারণ করা হয়। প্রাইমারি যে ইনপুট ডিমান্ড বা চূড়ান্ত চাহিদা যেটা হচ্ছে আমরা, এই চূড়ান্ত চাহিদা বা প্রাইমারি ইনপুট ডিমান্ড যেটা আছে, সেটা চূড়ান্ত চাহিদা, এটা মডেলের বাইরে থেকে নির্ধারণ করা হয়। মডেলের বাইরে থেকে নির্ধারিত।
বড়দের বাইরে থেকে দাম করা হবে। আর একটি হলো যে বাজারে পূর্ণ প্রচলিত বিদ্যমান থাকে, বাজারে পূর্ণ প্রচলিত। এই কন্ডিশনের উপর ভিত্তি করে আমরা এই মডেলটি জানব। তাহলে চলো এবার আমরা মডেলের ভেতরে প্রবেশ করি, কিভাবে মডেলটি কাজ করছে সেটা দেখি। আমরা আমাদের মোট চাহিদাকে দুভাবে ভাগ করলাম। একটা হলো হচ্ছে মাধ্যমিক পণ্য, যেটা ইনপুট ডিমান্ড হিসেবে বলছি, ইনপুট চাহিদা। তার মানে উৎপাদনের যে অংশ সরাসরি ভোগে ব্যবহার না হয়ে অন্য শিল্পের উপকরণের ব্যবহার হচ্ছে, সেটাই হলো মাধ্যমিক পণ্য এবং সেটাই ইনপুট চাহিদা। আর আরেকটি হলো, এটা হলো প্রাইমারি ইনপুট চাহিদা, প্রাইমারি ইনপুট চাহিদা। চাহিদা বা চূড়ান্ত চাহিদা, যেটাকে আমরা বললাম শ্রমের জন্য যেটা খরচ করতে হয় সেটা। এই জায়গাটা হলো মোট চাহিদা। আমি প্রথমে বলেছি ইনপুট যেটা আমরা যদি এটা যদি একটা ফ্যাক্টরি হয়, যেটা দিচ্ছি আমি দিচ্ছি ইনপুট, আর যেটা বের হয়ে যাচ্ছে সেটা হলো হচ্ছে আমার। তাহলে আমার কি পরিমাণ উৎপাদন করলে ইনপুট চাহিদা মিটবে, এটা এই চাহিদাটা হলো আলটিমেটলি আমার ইনপুট চাহিদা। কি পরিমাণ উৎপাদন করলে ইনপুট চাহিদা মোট চাহিদা মিটবে, মোট চাহিদা হলো বিভিন্ন শিল্পের উপকরণ হিসেবে ব্যবহারের জন্য যা প্রয়োজন সেটুকু হবে, প্লাস প্রাইমারি ইনপুট চাহিদা যেটা আছে সেটাও পূরণ করা সম্ভব হবে। তাহলে এইবার আমরা চলে যাই যে ধরো যে ইকোনমিতে এনতম ইন্ডাস্ট্রি আছে, এনতম ইন্ডাস্ট্রি আছে এবং এই যে কনস্ট্যান্ট ইনপুট যে কোএফিশিয়েন্ট বললাম আমরা, সেই কনস্ট্যান্ট ইনপুট কোএফিশিয়েন্ট যদি আমরা এইভাবে লিখতে চাই যে মানে যেটা মিন করে যে একটা পণ্য উৎপাদনের জন্য উপকরণ হিসেবে অন্য পণ্যটি কী পরিমাণ লাগবে, সেটাই হলো হচ্ছে আমার কনস্ট্যান্ট ইনপুট ডিমান্ডের জায়গা, সহজে জায়গা। এটাকে আমি এভাবে লিখি A11, যদি এটা ইকোনমিতে এনতম ইন্ডাস্ট্রি থাকে, A12 A13 ডট 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 A1n লিখে নিই এটা। তারপর হচ্ছে A21 A22 A23 ডট 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 A2n ডট 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 AN1 AN2 AN3 AN3 ডট 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 AN। এই যে জিনিসটা লিখলাম এটাই হলো আমার কনস্ট্যান্ট ইনপুট কোএফিশিয়েন্ট। ধরে নিচ্ছি যে এটা আমাদের ফিক্স থাকবে, এটা চেঞ্জ করতে পারবো। এটাকে আমি সংক্ষেপে লিখতে পারি AIJ। এটাই হলো AI কে কি মিন করে এটা খুব ভালো করে বুঝে নিতে হবে। এই আইটা হলো হচ্ছে আমার ইনপুট, আর যেটা হলো হচ্ছে যে পণ্য উৎপাদন করব সেই পণ্যটা হলো আমার যে, তাহলে এটা হলো হচ্ছে উৎপাদিত পণ্য। তাহলে আয়টা হলো ইনপুট আর যেটা হলো হচ্ছে উৎপাদিত পণ্য। এখন এআই যে কি মিন করছে, বলা হচ্ছে যে যেতম পণ্যের 1 ইউনিট উৎপাদন করার জন্য আয়তম পণ্য কি পরিমাণ লাগবে সেটাই হলো হচ্ছে আমার এআই এর মানটা। কিরকম উদাহরণ দিয়ে বলি, যেমন এটাকে যদি ধরি A11, তাহলে বুঝতে হবে 1 নম্বর পণ্যের 1 একক বা $1
বা 1 টাকার পণ্য উৎপাদনের জন্য 1 নম্বর পণ্য কতটুকু ব্যবহার হবে? 1 নম্বর পণ্য উৎপাদনের জন্য 1 নম্বর পণ্য নিজেই উপকরণ হিসেবে কতটুকু লাগবে সেটা বলতে হচ্ছে A1। তাহলে এখানে যাই, এটা কি বলছে? 3 নম্বর পণ্যের 1 ইউনিট উৎপাদনের জন্য, 1 ইউনিট বলতে $1 একটা পণ্য হতে পারে, 1 টাকার পণ্য হতে পারে, যেগুলো সিঙ্গেল একটা ইউনিট উৎপাদনের জন্য আমার 1 নম্বর পণ্য উপকরণ হিসেবে কতটুকু লাগবে সেটা মিল করতে হচ্ছে A1। আমি যদি এখানে যাই, এটাতে যাই, এখানে কি বলছে? 1 নম্বর পণ্য উৎপাদনের জন্য 2 নম্বর পণ্য উপকরণ হিসেবে কতটুকু লাগবে সেই মানটা হচ্ছে আমার A21। তাহলে এখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন যে জায়গাটা আছে এখানে বলছে যে এনতম ইন্ডাস্ট্রি 1 একক পণ্য উৎপাদনের জন্য 2 নম্বর ইন্ডাস্ট্রির পণ্য উপকরণ হিসেবে কতটুকু লাগবে সেটা বোঝাচ্ছে হচ্ছে আমার এই A2N। এই মানগুলো হচ্ছে একটা নির্দিষ্ট মান। আমার হয় তোমরা বিষয়টা বুঝতে পারছো। তাহলে যদি আমি এবার মোট চাহিদা বের করতে যাই তাহলে আমি কিন্তু এটা সহজেই এখন বের করে ফেলতে পারবো। ধরো যে এবার আমরা দেখব যে 1 নম্বর পণ্যের উৎপাদন করেছে, তাহলে X1 উৎপাদন করতে গেলে A11 X1 প্লাস A12 X2 প্লাস A13 X3 প্লাস প্লাস A1N Xn। এই পরিমাণ আমার প্রাইমারি ইনপুট, এই পরিমাণ আমার ইনপুট ডিমান্ড এর সাথে আমি যোগ করব হচ্ছে B1। এটা হলো হচ্ছে আমার চূড়ান্ত চাহিদা। ওকে, এখন এটা X1 এর কেন আমি হিসাব করছি? কারণ আমি এটা এই উৎপাদিত পণ্য উপকরণ হিসেবে বিভিন্ন শিল্পে কি পরিমাণ লাগছে সেটাই আমাকে বের করতে হবে। দেখো X1 X এখানে 1 পণ্য উৎপাদনের জন্য বা নিজে উৎপাদনের জন্য নিজেই লাগছে হচ্ছে এটা। তারপরে 2 নম্বর শিল্পের উৎপাদনের জন্য সে লাগছে হচ্ছে কতটুকু, 3 নম্বর শিল্পের উৎপাদনের জন্য সে নিজে কতটুকু লাগছে। এইভাবে এনতম শিল্পের উৎপাদনের জন্য সে নিজে কতটুকু লাগছে সেটা কিন্তু বের করতে হচ্ছে এই A1N দ্বারা। তাহলে যদি আমি Xn মানে এনতম শিল্পের উৎপাদন জানি তাহলে এই মানটা যদি দিয়ে আমি গুণ করি তাহলে আমার এই মানটুকু বের হয়ে যাবে যে কতটুকু লাগবে আমার, এটার জন্য আমার কতটুকু আমার লাগবে উপকরণ হিসেবে 1 পণ্য সেটা আমার বের হয়ে যাবে। তাহলে এইভাবে যদি আমি এখানে X2 লিখতে যাই একইভাবে হবে A21 X1 প্লাস A22 X2 প্লাস A23 X3। বোঝা যাচ্ছে যে 3 নম্বর শিল্পের জন্য 2 নম্বর পণ্য উপকরণ হিসেবে কতটুকু লাগছে সেটা এখানে দেখাচ্ছে প্লাস প্লাস A2N Xn প্লাস B2, এটা হলো চূড়ান্ত চাহিদা। এইভাবে আমি কিন্তু পুরোটা লিখতে পারি, লেখার দরকার নাই। আমি Xn পণ্যতে দিলাম A1 X1 প্লাস AN2 X2 প্লাস AN3 X3 প্লাস প্লাস ANN Xn প্লাস BN। তাহলে কি দাঁড়ালো যে আমার পুরো মডেলটা কাভার করব। এখানে কি মিন করছে এনতম পণ্য উৎপাদন করলাম, সেই উৎপাদিত পণ্য 1 নম্বর শিল্পে ইনপুট হিসেবে যাচ্ছে যা, 2 নম্বর শিল্পে ইনপুট হিসেবে যাচ্ছে যা,
তিন নম্বর শিল্পে ইনপুট হিসেবে যাচ্ছে যা, এন নম্বর শিল্পে নিজে ইনপুট হিসেবে যাচ্ছে যা, সেই পরিমাণ আমরা চূড়ান্ত মানে যে শ্রম নেওয়া হয় সেই শ্রমকে দেওয়ার জন্য যে পরিমাণ প্রাইমারি ইনপুট ডিমান্ড প্রয়োজন সেটা হচ্ছে আমার ডিএম। এটা মিলে হলো আমার একটা ইকোনমির পুরো উৎপাদনের চিত্র। এইভাবে যদি উৎপাদন করি তাহলে সেখানে আমার কোনো শর্টেজ বা ঘাটতি থাকবে না। তাহলে এই জিনিসটাকে যদি আমরা এভাবে বোঝাই দিই, এভাবে লিখতে যাই, মনে করো এটাকে আমি এভাবে যদি একটু এই পাশে নিয়ে আসি তো লেখা যায় এভাবে। আমি যেখানেই লিখে দেখাই এভাবে লেখা যায় কিনা খেয়াল করবো যে আমি যদি এটাকে পাশে পার করে দিই, মনে করো যে এই ইকুয়েশনটা আমার এই পাশে চলে আসবে, ঠিক আছে, আর B1টাকে আলাদা করে ফেললাম। তাহলে B1টা যদি আলাদা করে ফেলি তাহলে আমি কি লিখতে পারি, এখানে লিখতে পারি যে এটাকে পার করে দাও, এটা কমন নিলে 1 মাইনাস a 1 1 এখানে হচ্ছে x1 থাকবে, এটা নিশ্চিত, তাই না? এটাই পাশে চলে গেলে x1 কমন নিলে আমার 1 মাইনাস a 1 1 x1 থাকবে এখানে। তারপরে এটা যদি এই পাশে চলে আসছে তাহলে মাইনাস a1 2 x2 মাইনাস a1 3 x3 এই হবে মাইনাস ডট 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 মাইনাস a1 n xn সমান সমান b1। কারণ আমি এইখান থেকে সমস্ত মানগুলি আমি নিচে পার করে দিয়েছি, শুধু g1টা রেখেছি। তাহলে এখানে যদি আমি একইভাবে কাজটা করি তাহলে এটা পার করলে কি হবে, মাইনাস a21 x1 মাইনাস, আচ্ছা এখানে দেখো যে আমি কমন নিব হচ্ছে তোমার এটা, তাহলে এখানে কি দাঁড়াচ্ছে, এখানে লিখি আমি x2 মাইনাস a22 x2, তাহলে x2 কমন নিলে 1 মাইনাস a2, এখানে এটা নট পজিটিভ সাইন আসবে, প্লাস সাইন আসবে, আসার পরে 1 মাইনাস a22 x2, তারপরে আবার মাইনাস সাইন হবে 2 3 মোট চাহিদা বলেছি আমি ইনপুট ডিমান্ড প্লাস চূড়ান্ত চাহিদা, তারপরে মাইনাস ডট 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 মাইনাস a2n xn সমান সমান ক্লিয়ার। তাহলে এটা হলো আমার একটা x1 এর ক্ষেত্রে এরকম আমি অবস্থান পাচ্ছি, আমি 2 এর ক্ষেত্রে এরকম অবস্থান পাচ্ছি। একইভাবে যদি আমি xn এর ক্ষেত্রে অবস্থান করি তাহলে কত হবে, মাইনাস an1 x1 মাইনাস a2 x2 মাইনাস an3 x3 মাইনাস ডট ডট ডট, এখান থেকে মাইনাস হবে না, এটা প্লাস 1 মাইনাস an xn সমান সমান b। তাহলে আমি কি পাইলাম, এটা পাইলাম, এটা পাইলাম, এটা পাইলাম, তিনটা দিকে এটা পাইলাম, এটা পাইলাম, এটা পাইলাম। এখন এই যে একটা বড় অবস্থা, এটাকে যদি আমি ম্যাট্রিক্স ফর্মে লিখতে যাই কি হবে, এটাকে আমি লিখব ম্যাট্রিক্স ফর্মে। ম্যাট্রিক্স ফর্মে লিখতে গেলে এখন তাহলে আমরা এটাকে সাজায় নিতে পারি। সাজায় নিলে আমরা যেটা দাঁড়াবে এটা বসে ফেলে আমি, কারণ হিজিবিজি হয়ে গেছে। ম্যাট্রিক্স ফর্মে লিখে তিনটা অবস্থা দাঁড়াবে, আমরা এইভাবে লিখে করতে পারি। ম্যাট্রিক্স ফর্মে লিখবো আমরা a x সমান সমান b, তার মানে একটা হলো ইনপুট কোএফিশিয়েন্ট, একটা হলো প্রোডাকশন, একটা হলো তোমার ফাইনাল রেজাল্ট। এই তিনটা জিনিস আমি আলাদা করি। তাহলে লিখতে গেলে আমি লিখবো 1 মাইনাস a1 1 গেল এটা, মাইনাস a1 2 মাইনাস a1 3 ডট 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 মাইনাস a1 গেল এটা, মাইনাস a2 1 প্লাস 1 মাইনাস a2 2 মাইনাস a2 3 ডট 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 মাইনাস a2n ডট 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 মাইনাস an1 মাইনাস an2 মাইনাস ডট ডট ডট, আচ্ছা এখানে দিয়ে দিই an3 ডট 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 প্লাস 1 মাইনাস an। এটাকে আমি a আকারে দেখাচ্ছি,
ঠিক আছে, এটা গেল একটা। এখানে যদি আমি x থেকে নিয়ে আসি তাহলে কত x আছে আমার x1 x2 x3 ডট 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 xn সমান সমান এখানে কতটা আছে d1 d2 d3 ডট 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 dn। এই হলো হচ্ছে আমার টোটাল আগেকার যে অবস্থাটা ছিল সেটা ম্যাট্রিক্স ফর্ম। এখন খেয়াল করে দেখো এই যে আমি জায়গাটা লিখেছি এটা আসলে কিরকম হচ্ছে। আমি যে প্রথমে লিখেছিলাম a11 a12 a13 ডট 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 a1n, ঠিক আছে, এই যে আমি লিখেছিলাম কিন্তু এখানে কি হচ্ছে একটা মাইনাস করে চলে আসছে, একটা করে মাইনাস চলে আসছে। তাহলে আমি এটাকে যদি এইভাবে চিন্তা করি যে এই একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স যদি নিই আমি, একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স নিলে কি আসে, আইডেন্টিটি ম্যাট্রিক্স আমরা জানি 1 0 0 0 তাই না, ডট ডট ডট, যদি এর মতো যায় তাহলে যাবে আর কি, তাই না। আমি যদি তিনটা নিই সাপোজ, আচ্ছা এর মতো নিলাম সবটা 0 দিয়ে, তারপরে এখানে 0 1 0 0 ডট 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 0, তারপর ডট 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 0 0 0, এগুলো সব 0 0 করে এখানে কিনা 1 হবে। এই যে এটা আইডেন্টিটি ম্যাট্রিক্স আমি নিচ্ছি এখানে, এই আইডেন্টিটি ম্যাট্রিক্স থেকে যদি আমি এটা বিয়োগ করি এই যে এই যে ai যে তাহলে কিন্তু আমি এটা পাই। খেয়াল করে দেখো একের মধ্যে a1 অনুপাত লেখা থাকে, শূন্যর মধ্যে যদি শূন্যকে আমি দিকে এর উপরে বিয়োগ করি 0 মাইনাস a12 এটা বিয়োগ করে তাহলে এটা থাকে, এভাবে শূন্যর মধ্যে এটা বিয়োগ করে এটা থাকে। তার মানে আমি কিন্তু একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স থেকে আমি এটা বিয়োগ করেছি। তাহলে এটাকে আমি এভাবে লিখতে পারি, এটাকে আমি বলতে পারি যে এই যে যেটা বলছি 1 বলছে দিস আইডেন্টিটি 1 মাইনাস হচ্ছে আগে a বলতে আমি যেটা দেখাচ্ছিলাম প্রথমে ইনপুট ফিক্সড ইনপুট কোএফিশিয়েন্ট, তাই না, কনস্ট্যান্ট ইনপুট কোএফিশিয়েন্ট এটাকে আমি এখানে লিখলাম, ঠিক আছে। তাহলে এটা কি বলছে, এটা নতুন নাম দেওয়া হয়েছে, এটা নতুন নাম দেওয়া হয়েছে, এটাই হলো হচ্ছে না টেকনোলজি ম্যাট্রিক্স। টেকনোলজি ম্যাট্রিক্স খুব ইম্পর্টেন্ট, লাগবে আমাদের টেকনোলজি ম্যাট্রিক্স। এটা লিনিয়ার ম্যাট্রিক্স বলা হয়, ঠিক আছে। তাহলে এটা হলো হচ্ছে আমার টেকনোলজি ম্যাট্রিক্স। আমি যখন সমাধানে যাব তখন কিন্তু আমাদের টেকনোলজি ম্যাট্রিক্সটা আমার প্রয়োজন হবে। ওকে, তাহলে এখানে আমরা এটা মুছে দিয়ে আমি নতুন কাজে যাই। এবার একটু একটা মডেল দেখে আমরা কাজ করি। একটা মান যদি নিই আমরা এখান থেকে, ধরো যে এরকম একটা মান যদি নিই আমাদের বোঝার সুবিধার জন্য a নিলাম যেটা কনস্ট্যান্ট ইনপুট কোএফিশিয়েন্ট 0.3 0.1 এটা নিয়ে আমরা কাজ করতে পারবো, ঠিক আছে। 0.2 0.4 0.3 0.4 0.1 0.1 এই যে 3/3 আমরা একটা ইনপুট কনস্ট্যান্ট ইনপুট কোএফিশিয়েন্ট দেখলাম। এই জিনিসটা কি মিন করছে আমরা জানি, এটা হলো হচ্ছে এই যে দাগটা এটা হচ্ছে 1 নম্বর পণ্য উপকরণ হিসেবে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে কি পরিমাণ ব্যবহার করা হবে সেটা হলো হচ্ছে এই মান। 1 নম্বর পণ্য উপকরণ হিসেবে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে কি পরিমাণ ব্যবহার করা হবে সেটা হলো হচ্ছে, আর এই মানটা কি হচ্ছে, এই মান হচ্ছে 1 নম্বর পণ্য উৎপাদনে বিভিন্ন ইন্ডাস্ট্রির পণ্য উপকরণ হিসেবে কি পরিমাণ লাগবে সেটা হলো হচ্ছে আমার, ঠিক আছে।
তাহলে 1 নম্বর পণ্য উৎপাদনের জন্য 1 ইউনিট উৎপাদনের জন্য 1 নম্বর পণ্যের 1 ইউনিট উৎপাদনের জন্য বিভিন্ন পরিমাণ ও বিভিন্ন তোমার মানে এন ইন্ডাস্ট্রি বলছি আমরা, এখানে 3টা ইন্ডাস্ট্রি দেওয়া আছে, 3টা ইন্ডাস্ট্রির পণ্য উপকরণ হিসেবে কি পরিমাণ লাগবে সেটা হচ্ছে আমার ডিমান্ড। খুব কেয়ার করে খেয়াল করে দেখো 3 আর 2 5 আর 4 9, এটা 0.9 আসছে। এটা কত আসে? 3 আর 4 7 আর 0.8 আসে। 1 3 to 1 তাহলে কত আসে? 0.5 আসে। এখানে কোনোটাই কিন্তু একের সাথে বেশি নয়। তার মানে এই যে তোমার 1 নম্বর শিল্পের 1 ইউনিট উৎপাদনের জন্য অন্য যে তোমার শিল্প রয়েছে তার কি পরিমাণ উপকরণ লাগবে দেখো তো 0.9, তার মানে বাকি কিন্তু 0.1 থাকছে। এই 0.1 হলো হচ্ছে ওই চূড়ান্ত চাহিদা বা প্রাইমারি ইনপুট ডিমান্ড। এখানে দেখো 0.8, এখানে 0.2 থাকছে, এটা হলো প্রাইমারি ইনপুট ডিমান্ড। এখানে 0.5 থাকছে, এটা হলো প্রাইমারি ইনপুট ডিমান্ড। ঠিক আছে, এটা 3 নম্বর ইন্ডাস্ট্রির হিসাব। 3 নম্বর পণ্য উৎপাদনের জন্য 1 2 এবং 3 নম্বর ইন্ডাস্ট্রির পণ্য উপকরণ হিসেবে কি পরিমাণ লাগছে সেটা বের করতে আমি হচ্ছে এই মান। প্রবলেমটা সলভ করি। প্রবলেমটা হলো মানটা আমি লিখে নিই, এখানে অঙ্কটা এখান থেকেই নিই আমাদের আলোচনার সুবিধার জন্য। সেটা হলো হচ্ছে এই অঙ্কটা নিয়ে আমি কাজ করি। এখানে ইনফরমেশন দেওয়া আছে 0.3 0.3 0.1 0.2 0.4 0.3 0.4 0.1 0.1। এটা হলো আমার কনস্ট্যান্ট ইনপুট কোএফিশিয়েন্ট। ফাইনাল ডিমান্ড হচ্ছে আমার এখানে কত আসছে? 10 5 আর হচ্ছে 27। এই হলো। আমি এটা কীভাবে সলভ করব? তাহলে আমরা একটা সমাধানের জন্য আমাদের প্রথম কাজ হচ্ছে, তার আগে বলে নিই, এটা আমি বলেছি যে এটা হলো হচ্ছে এই লাইনটা বের করছে কলামটা, যে 1 নম্বর পণ্য উৎপাদনের জন্য 1 2 এবং 3 নম্বর শিল্পের পণ্য উপকরণ হিসেবে কতটুকু লাগবে সেই মানটা হচ্ছে আমার এই মানটা। এটা আমি আগেই বলেছি 0.9 আসছে, এখানে আসছে 3 7 8, এখানে আসছে 0.5। এটা কি মিন করে? 1 নম্বর পণ্য উৎপাদনের জন্য এটা মিন করছে যে 1 নং পণ্য উৎপাদনের জন্য 1 2 এবং 3 নং শিল্পের উৎপাদন উপকরণ হিসেবে কতটুকু লাগবে, তাই না? কতটুকু লাগবে এটা মিন করছে। ওকে, এই যে উপকরণ বললাম, এই উপকরণটা হলো হচ্ছে ইন্টারমিডিয়েট গুডস। মাথায় রাখতে হবে ইন্টারমিডিয়েট, এটা হচ্ছে ইন্টারমিডিয়েট গুডস, এটা নট ফাইনাল গুডস। ইন্টারমিডিয়েট গুডস এটা অন্য শিল্পে আবার উপকরণ হিসেবে ব্যবহার হচ্ছে বলে এটা ইন্টারমিডিয়েট গুডস, এটা নট ফাইনাল গুডস। ভালো কথা। তাহলে ইন্টারমিডিয়েট গুডস এটাই তো আমার মোট চাহিদা না, আমার আরো লাগবে। সেটা হলো হচ্ছে যেটা প্রাইমারি ইনপুট ডিমান্ড, তাই না? প্রাইমারি ইনপুট ডিমান্ড লাগবে। এই প্রাইমারি ইনপুট ডিমান্ড আমরা কোথায় পাবো? এখানেই বলে দেবে। তাহলে সবগুলো মিলে এক হয়, তাহলে এখানে কত? 0.1, মানে 1 থেকে 2.9 বাদ দিলে কত আসে? 0.1 আসে। 1 থেকে 0.8 বাদ দিলে 0.2 আসে। 1 থেকে 0.5 বাদ দিলে 0.5 আসে। এই যে এই মানটা, এটাই হচ্ছে আমার লেবার ডিমান্ড। এটাই হচ্ছে আমার লেবারের চাহিদা, প্রাইমারি ইনপুট ডিমান্ড। কি পরিমাণ আমার প্রাথমিক উপকরণ আছে সেটা কিন্তু এই 1.1 ওকে ফাইন। তাহলে এবার আমি অঙ্কের দিকে যাই। অঙ্কটা কিভাবে সলভ করবো এটা তোমরা ম্যাট্রিক্স জানো এবং ম্যাট্রিক্স ভালোভাবে করেছো, ম্যাট্রিক্স আমি কথা বলবো না। এই প্রবলেম সলভ করার জন্য আমরা ম্যাট্রিক্সে জানি যে
এইভাবে আমরা লিখি আর কি ম্যাট্রিক্সের সমাধানের জন্য। ম্যাট্রিক্স ফর্মুলা লিখতে হয় ax d x এর মধ্যে রাখলে a ইনভার্স আমরা এভাবে ডি লিখি আর কি। এই যে জায়গাটা এই যে কাজ করবো আমি এটা ইনভার্স ম্যাট্রিক্স হিসেবে সমাধান করবো আমি, তাহলে এখানে যেটা আসবে সেটা হচ্ছে আমাদের এই যে আমার এটা ইনভার্স দ্বারা লিখছি আমি এখানে আমি এটাকে এভাবে সমাধান করবো। প্রথমে আমার তোমার হচ্ছে যে x এখানে আসবে, তাহলে হচ্ছে তাহলে এখানে এই জায়গাটা বললাম এই জায়গাটা কনভার্ট হয়ে যাবে টি টেকনোলজি ম্যাট্রিক্স আর কি টি ইনভার্স ডি হবে। তাহলে এই যে মানটা হচ্ছে না এটা সমান আমরা বলি 1 বাই ডিটারমিনেন্ট অফ a ইনটু অ্যাডজয়েন্ট অফ সরি a তো নয় টি ইনটু এতে ডি, যেটা আমরা এখানে পাচ্ছি। জাস্ট ম্যাট্রিক্স থেকে আমার এইভাবে তোমার সমাধানের কথা আমাকে এগোতে হবে। তাহলে কি করতে হবে? একটা টি বের করতে হবে, তারপর ডিটারমিনেন্ট বের করতে হবে, তারপর একটা অ্যাডজয়েন্ট বের করতে হবে, ডি দেওয়া আছে অঙ্ক হয়ে যাবে। তাহলে টি কে বের করবো আমরা জানি টি হচ্ছে টেকনোলজি ম্যাট্রিক্স বা রিয়েলিটি ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটা বের করতে হয় আইডেন্টিটি ম্যাট্রিক্স থেকে আমাকে এই ফিক্সড বা কনস্ট্যান্ট ইনপুট কোএফিশিয়েন্ট বের করতে হবে, তাহলে এই টি বের হবে। ওকে, টি বের হলে এই টিটাকে আমি ডিটারমিনেন্ট করব, ডিটারমিনেন্ট ভ্যালু বের হবে, ফাইন। তো টি বের হলো ডিটারমিনেন্ট ভ্যালু। অ্যাডজয়েন্ট অফ টি বের করব, অ্যাডজয়েন্ট অফ টি আর কিছুই না, এটা বের করার জন্য প্রথমে আমাকে টি এর কোফ্যাক্টর বের করতে হবে। কোফ্যাক্টর অফ টি বের করতে সবার আগে কোফ্যাক্টর অফ টি, কোফ্যাক্টর কিছুই না, এটা একটা মাইনর। কোফ্যাক্টর মাইনরের মতোই, কিন্তু কোফ্যাক্টরে আগের সাইনটা বিবেচনা করতে হয়, তার মাইনরে করা লাগে। যেমন মনে করো এই যে পয়েন্ট 3 এর অবস্থান কত, এটা হলো ফার্স্ট রো ফার্স্ট কলাম। ওকে, তাহলে এটা যোগ করে কত আসে? 2 আসে। 2 মানে জোড় সংখ্যা, অতএব এটা পজিটিভ। এটা কত আসে? এটা 1 ফার্স্ট রো সেকেন্ড কলাম, কত আসে? 3। তারপরে এটা হলো বিজোড় হতে মাইনাস। এইভাবে জোড় হলে প্লাস, বিজোড় হলে মাইনাস। ভালো। আর মাইনাস হবে যদি আমরা জানি আমরা মাইনাস যে এই যে প্রথম কলাম ধরলে এই সারি এই কলাম বাদ তার সারি কি এইটুকু থাকছে, এটা হলো আমার প্রথম a1 1 এটা বের হয় এই মানটা। তারপরে আমরা এটা বের কি করি a1 2 এটা বাদ দিব, এটা বাদ দিব, থাকছে এটা 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 এটা। এইভাবে এই প্রত্যেকটা উপাদান 1 2 3 এভাবে 9টা উপাদান বের করতে হবে। 9টা কোফ্যাক্টর জানলে তোমরা কোফ্যাক্টর বের করে ফেলার পরে কোফ্যাক্টর করতে হবে, ট্রান্সপোজ করতে হবে, ট্রান্সপোজ তার মানে উল্টাই দিতে হবে, উল্টাই দিতে হবে। যেটা সারিতে আছে এটা কলামে চলে যাবে, কলামটা খাটে চলে যাবে। এই উল্টাই যখন দেব আমি তখন এই ট্রান্সপোজ ম্যাট্রিক্স, তখন এই ম্যাট্রিক্সটা রূপান্তর হয়ে যাবে হচ্ছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। ওটা আমার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। এই অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের হয়ে গেলে আমি এখানে ডিটারমিনেন্ট ভ্যালু বসাবো, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বসাবো, ডি বসাবো, আমরা সমাধান করে ফেলবো x y x এর x1 x2 এখানে সমাধান করে যে মানটা পাওয়া গেছে সেটা হলো x এর মান হলো 50, x2 এর মান হলো হচ্ছে 60 এবং x3 এর মান হলো হচ্ছে 70। এই হলো তোমার সমাধান। ওকে, তাহলে এখানে x মোট উৎপাদন হলো 50। খেয়াল করে দেখো, মোট উৎপাদন হলো 50। এই 50 উৎপাদন করতে যায় প্রাথমিক ইনপুট হিসেবে কতটুকু লাগছে, তাহলে বের করতে হবে এখানে 0.1, এই 0.1 দিয়ে গুণ করতে হবে। 0.1 দিয়ে গুণ করলে কত আসে? 5 আসে। এখানে পয়েন্ট আমি 2 দিয়ে গুণ করব, এখানে 0.2 দিয়ে গুণ করলে কত আসে? 12 আসে। 0.5 দিয়ে গুণ করব তাহলে কত আসে? 35 আসে। এইটা হচ্ছে আমার প্রাথমিক ইনপুট হিসেবে বা লেবারের ইনপুট হিসেবে আমার এই পরিমাণ চাহিদা আছে, এটা গেছে। বাকিটা আমার তোমার বাকিটা হচ্ছে আমার ইন্টারমিডিয়েট কোর্স হিসেবে গেছে। ওকে, এখন এটা তোমরা সমাধান করবা, এটা আমি বললাম না, তোমাদের কাজ থাকলে করে ফেলবা। এখন আমরা এই যে তোমার কাজ তোমরা করলাম ইনপুট আউটপুট মডেল, এটাকে লজিক্যাল হতে গেলে একটা কন্ডিশন পূরণ করতে হয়। লজিক্যাল হতে গেলে একটা কন্ডিশন পূরণ করতে হয়। কন্ডিশনটা বলা হচ্ছে হকিং-সাইমন কন্ডিশন। এটাকে সহজ বাংলায় বলে আমি একবার সোজা কথায়, সেটা হলো যে এক ইউনিট পণ্য উৎপাদনের জন্য কখনোই
উপকরণ 1 ইউনিটের বেশি ব্যবহার করা হবে না, একবারে সোজা কথা। যত অঙ্ক দিকে যাই বলুক, আসল কথা হলো এটা যে 1 ইউনিট পণ্য উৎপাদনের জন্য কখনোই উপকরণ হিসেবে 1 ইউনিটের বেশি পণ্য ইন্টারমিডিয়েট গুড ব্যবহার করা যাবে না। এটাই মাথায় রাখতে হবে। এই হলো দেখেন, তো এটা এই কন্ডিশন ফুলফিল করার জন্য সাইমনসন বলছে যে ওই যে আমরা টেকনোলজি ম্যাট্রিক্স যেটা দেখেছি, টেকনোলজি ম্যাট্রিক্স যেটা আছে, এই টেকনোলজি ম্যাট্রিক্সের প্রিন্সিপাল মাইনর যেগুলো আছে, সেই প্রিন্সিপাল মাইনরগুলো যদি পজিটিভ হয় তাহলে এবার এই কন্ডিশন ফুলফিল হয়। সাপোজ তুমি মনে করো, দেখো এখানে যে আমি একটা যদি বলি, আমার আগের যে ম্যাট্রিক্স ছিল হচ্ছে 1 মাইনাস 1 1, তারপর যেটা হচ্ছে আমার টেকনোলজি ম্যাট্রিক্স আর কি, মাইনাস a1 2 ডট ডট a1 n মাইনাস দিয়ে ছিল। এইভাবে ছিল হচ্ছে তোমার মাইনাস a টু 1, তারপরে হচ্ছে প্লাস 1 মাইনাস a টু 2, এই যে তাই না, ডট 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 a1 2n এরকম করে ছিল আর কি, মডেল ম্যাট্রিক্স আমরা দেখেছি। এখন প্রিন্সিপাল মাইনর যেটা আছে এই মানটা, তারপরে যদি আমি দুইটা নিই তাহলে এখানে আবার তোমার ডাবল যে জায়গাটা দাঁড়াবে এখান থেকে নিব আমি, এইভাবে আবার সেটা প্লাস পরের যে মানটা থাকবে এই মানগুলো পজিটিভ হতে হবে। তাহলে যদি এরকম হয়, ধরো 1 মাইনাস 1 1 দিস ইজ পজিটিভ, মানে কি দাঁড়াবে? এর মানে দাঁড়াবে যে দেখো যে এই মানটা কিন্তু আমার এর সাইডে ছোট হচ্ছে, এটাই হলো মূল কথা। এই মানটা আমার একের সাইডে ছোট হতে হবে। এই যে ইনপুট ডিমান্ড যেটা আছে এটা কিন্তু প্রাইমারি ইনপুট ডিমান্ড না, এটা হলো হচ্ছে ইন্টারমিডিয়েট রুটসের ইনপুট ডিমান্ড। এই মানটা একের সাইডে ছোট হতে হবে, ছোট হলেই আবার শর্তটি ফুলফিল করবে। তো সাইমনসন কন্ডিশন নিয়ে আমরা যদি সুযোগ পাই পরে ডিটেলসে প্রমাণ সহ আমরা করাবো। তো মূল কথা হলো এটা, এই বিষয়টা মাথায় রাখবা, তাহলে হয়ে যাবে। আরেকটা বিষয় হলো এখন তোমার এই সাইমন-হকিন্স বাদ দিয়ে তোমার এই যে আমরা যেটা বলেছি যে কনস্ট্যান্ট ইনপুট, যেটা ইনপুট কোএফিশিয়েন্ট বলেছি আর কি, এটা নিয়ে বিতর্ক আছে, মানে বিতর্ক বলতে আলোচনা আছে আর কি। ইনপুট কোএফিশিয়েন্ট এটা নিয়ে যেটা বলছে যে সবসময় আমি কি স্থির ব্যবহার করবো, এটা হলো প্রশ্ন। আমি তো ধরো যে যেই a1 1 যে মানটা আমাদের 0.3, এখন যদি বাজারে উপকরণের দামের ভ্যারিয়েশন হয়, আমি এটা না করে অন্য আমি তো সহজ ব্যবহার করতে পারি, তাই না? তবে স্বাভাবিক প্রশ্ন আসবে যে আমি যে আগে যে ব্যবহার করলাম আর কি, যে এটা এ নিলাম বা এ আর নিলাম, এটাকে সবসময় ব্যবহার করবো নাকি আমি বিকল্প কোনো উপকরণ উৎস খুঁজবো আর কি? এই কথাগুলো বলতে যায় স্যামুয়েলসন সাবস্টিটিউশন থিওরাম। এই যে কথাটা, এখন ওনার জায়গাটা হলো যে উনি কোশ্চেন রেজ করছে যে এই আমি ফিক্স বলছি, এটা কি আদৌ ফিক্স থাকবে না আমি আরও তো অনেক অপশন থাকতে পারে, সেক্ষেত্রে কি হবে? উনি এবার সমাধান দিচ্ছে, ঠিক আছে এ যেমন একটা ফিক্সড, মনে করো যে অ্যাক্টিভিটি বলছি আমরা, মনে করো যে অ্যাক্টিভিটি মনে করো যে পি একটা অ্যাক্টিভিটি, ওকে, এটা একটা কম্বিনেশন যে আমার ইনপুট কোএফিশিয়েন্ট একটা, আর অ্যাক্টিভিটি হলো P2, ওকে ফাইন, আর অ্যাক্টিভিটি হলো P3, ওকে ফাইন। তাহলে আমরা এটাকে বলছি ফিক্সড। এখন বলছে যে এটা না হয় এটা হতে পারে, ভালো কথা, এটা না হয় এটা হতে পারে, ভালো কথা। তাহলে তো এগুলো অনেক বিকল্প অপশন তো আছে। সমাধান আমি বলছে ঠিক আছে আমরা বিভিন্নটা ব্যবহার করতে পারি, তবে এই তিনটার মধ্যে যেটা বেশি দক্ষ সেই বেশি দক্ষ আমরা ইনপুট কোএফিশিয়েন্টটা ব্যবহার করব। তাহলে মনে করি ধরো ঠিক আছে এটা নিয়ে কোশ্চেন তৈরি হয়েছে, আমার P3টা বেশি দক্ষ হলো, এটা হলো বেশি দক্ষ। যদি P3টা বেশি দক্ষ হয় তাহলে এটা যদি আমি ব্যবহার করি তাহলে এটাও আমাদের একটা কনস্ট্যান্ট, কারণ আমি তো বারবার করে P3 ব্যবহার করবো, কারণ P3টা হলো হচ্ছে আমার বেশি দক্ষতম উপাদান সহ। তাহলে আমি P3 যদি ব্যবহার করি
আমি P3 বার করলাম, তাহলে এটাও তো আমার কনস্ট্যান্ট হয়ে গেল, হলো কি না? তার মানে এই বিকল্প খুঁজতে যাই, আমি যে জায়গায় যাচ্ছি সেটাও কিন্তু এক প্রকার এই কনস্ট্যান্টে মিল হচ্ছে, কারণ আমি তো বিকল্প করতে এটা তো সেট, এই সেটটা দেখলাম যে এর সাথে লিখিত অক্ষর, এই দক্ষ এটা যদি বেশি ব্যবহার করি আমি, তাহলে এটাই আমার কনস্ট্যান্ট হয়ে যাবে, তাই না? তাহলে এই সাবস্টিটিউশন বিকল্প থিওরামে সেটা কিন্তু আমার আলটিমেটলি এই কনস্ট্যান্টের দিকে আমি যাই, মানে যেটা দক্ষ সেটাই কিন্তু আমি বেশি ব্যবহার করি। ওকে, এখন আরেকটা কনসেপ্ট আছে এখানে এই চ্যাপ্টারের মধ্যে, সেটা হচ্ছে একটা হলো ওপেন মডেল আর একটা হচ্ছে তোমার ক্লোজ মডেল। এই দুটো কনসেপ্ট আছে, তো বলে নিই। ওপেন মডেল কি? ওপেন মডেল এটা কিচ্ছু না, এটা খুবই সোজা জিনিস। ওপেন মডেল একটা ক্লোজ মডেল, ক্লোজ মডেল। ওকে, এই যে ওপেন মডেল এই ঘটনা ঘটবে ওপেন মডেলে হবে, এই যে আমার চূড়ান্ত যে চাহিদার কথা বলেছি সেটা মডেলের বাইরে থাকবে, মডেলের ভেতরে আসবে না, মডেলের বাইরে থাকবে। তাহলে আমি কি লিখবো? a11 a12 ডট 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 a1n ডট 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 an1 an2 ডট 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 an, এটা রাখলে দেখলাম ভালো কথা, x1 ডট 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 xn দেখলাম, তাহলে এখানে কি থাকবে? d1 d2 ডট 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 dn। এই যে মডেলের বাইরে অবস্থান করছে, দিস ইজ ওপেন মডেল। যখন আমি এটাকে একটা সিঙ্গেল ইন্ডাস্ট্রি বিবেচনা করি, ওপেন মডেলের ভেতরে নিয়ে নেব, তো সেটা হচ্ছে আমার ক্লোজ মডেল। কি হবে? তখন এখানে আরেকটা তোমার ইন্ডাস্ট্রি বেড়ে যাবে, তাহলে এখানে একটা ইন্ডাস্ট্রি নেওয়া হলো, তাহলে এখানে কত হবে? n+1 n+1। তার মানে এই জায়গাটা যখন থাকবে না, তখন কি হবে? এটা 0 হয়ে যাবে, আর এটা পরে যখন কি হবে? 0 0। দিস ইজ ক্লোজ মডেল। ক্লিয়ার? একটা হলো যে আমার ফাইনাল ডিমান্ড আমি মডেলের বাইরে রাখছি, দিস ইজ ওপেন মডেল। যখন আমি ফাইনাল ডিমান্ডকে একটা ইন্ডাস্ট্রি হিসেবে বিবেচনা করে একটা মডেলের ভিতরে নিয়ে গেছি, তখন এটা হচ্ছে আমার ক্লোজ মডেল। ওকে, আর একটা কনসেপ্ট আছে এই চ্যাপ্টারে, সেটা হলো একটা হচ্ছে তোমার ডিকম্পোজেবল, একটা হচ্ছে ইনডিকম্পোজেবল। একেবারে সোজা বিষয়। একটা হলো ইনডিকম্পোজেবল, এটা একটা হলো ডিকম্পোজেবল। ওকে, দুটো বিষয়। ইনডিকম্পোজেবলের ক্ষেত্রে যে ঘটনাটা ঘটবে, সেক্ষেত্রে প্রত্যেকটা ইন্ডাস্ট্রির সাথে প্রত্যেকটা ইন্ডাস্ট্রির একটি নির্ভরশীলতা সম্পর্ক থাকবে। এই সম্পর্ক প্রত্যেকের সাথে প্রত্যেকের থাকবে। যেমন আমি দেখলাম 1 1 1 2 ডট 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 1n, তাহলে n তো ইন্ডাস্ট্রির সাথে সম্পর্ক তৈরি হয়ে গেল। a21 a22 ডট ডট a2n ডট 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 an1 an2 ডট ডট an। তা দেখো এখানে কিন্তু প্রত্যেকটা ইন্ডাস্ট্রির সাথে প্রত্যেকটা ইন্ডাস্ট্রির সম্পর্ক আছে, এর সাথে সম্পর্ক প্রত্যেকের মধ্যে সম্পর্ক আছে। দিস ইজ ইনডিকম্পোজেবল। ঠিক আছে, আলাদা করতে পারছি না। আর এখানে কি হবে? এটা গুচ্ছ তৈরি হবে। এখানে গুচ্ছটা যেমন ধরো a11 a12 a21 a22, ওকে, তারপর এখানে 0 এখানে 0, তারপরে কি হবে? তোমার হচ্ছে যে 1 1, আচ্ছা এখানে 0 এখানে 0 দিলাম, তাহলে এখানে 0 এখানে দিলাম, তাহলে এখানে কি হবে? 31 32 33 a33 a34, তারপর হলো 41 42 a43 a44। খেয়াল করে দেখো এখানে কিন্তু এই 2 এর সাথে 1 2 এর সাথে 3 4 সম্পর্ক নেই, এটা আলাদা এটা আলাদা। এটাই হলো ডিকম্পোজ আলাদা করতে হচ্ছে। ঠিক আছে, এটা ডিকম্পোজেবল, এটা হলো ইনডিকম্পোজেবল। ওকে, ইনপুট আউটপুট মডেল এই পড়া পুরোটা আমরা যেটা দেখলাম ইনপুট আউটপুট অ্যানালাইসিসের, আমরা টোটাল প্ল্যানিংটা ইকোনমি টোটাল যে প্রোডাকশন হবে, এই প্রোডাকশনটা কি প্রোডাকশন? ইনপুট ডিমান্ড, প্রাইমারি ইনপুট ডিমান্ড এবং ফাইনাল তোমার ইন্টারমিডিয়েট ইনপুট ডিমান্ডের জন্য কি পরিমাণ পণ্য উৎপাদন করতে হবে সেটা বের করা হয় এই মডেল দিয়ে। তা আমরা সেটা বের করার চেষ্টা করেছি বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে। তারপরে আমরা দেখেছি
যে কখন এই যে আমরা যে ফিক্সড বা কনস্ট্যান্ট ইনপুট কোএফিসিয়েন্ট বলছি এটা কি আসলে ভায়াবল কিনা ইকোনমির জন্য, সেটা টেস্ট করার জন্য আমরা সাইমন সাইমন্স কন্ডিশন দিয়ে আমরা টেস্ট করেছি। সেটা টেস্ট করার পরে আমরা চলে গেলাম হচ্ছে যে ঠিক আছে, আমরা যে ফিক্সড ইনপুট কোএফিসিয়েন্ট ব্যবহার করছি এটা চাইতে যে আরও তো বিকল্প অনেক থাকতেই পারে, যেটা সাইমন্স সাবস্টিটিউশন থিওরাম, সেখানে বলা হচ্ছে যে বিকল্প থাকতে পারে। ওকে, বিকল্প থাকলেও কিন্তু বিকল্পটাও কিন্তু আলটিমেটলি কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, ওটাও আমরা দেখেছি। তারপরে এই চ্যাপ্টারের মধ্যে দুটো কনসেপ্ট আছে, একটা হলো ওপেন মডেল, একটা হলো ক্লোজ মডেল, সেটাও দেখেছি আমরা। একটা হলো ডিকম্পোজেবল, একটা ইনডিকম্পোজেবল, সেটাও দেখেছি আমরা। তাহলে এই চ্যাপ্টারটার মোটামুটি একটা সহজ সমাধান আমরা দাঁড় করালাম এখানে। তোমাদের এই ক্লাসটা পুরো দেখো, তাহলে তোমাদের এই চ্যাপ্টার নিয়ে আশা করি কোনো সমস্যা থাকবে না। তারপর যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আমরা আবার এটা নিয়ে সমাধান করার চেষ্টা করবো। এখন বিষয়টা হলো, তোমরা বাসায় বসে আছো সবাই, একটা বিষয় মাথায় রাখতে হবে, তোমরা যেমন নিজেরা তোমাদেরকে ভালোভাবে থাকতে হবে, তোমরা কিন্তু দেশের সম্পদ, ঠিক আছে? তুমি যদি কোনোভাবে তোমার ভুল পথে পরিচালিত হও, তাহলে তুমি যেমন তোমার ক্ষতি করলা, তুমি দেশের ক্ষতি করলা। তো দেশের ক্ষতির কথা আমি পরে বলি, তোমার নিজের ক্ষতি তুমি করে ফেললা বেশি। এজন্য আমাদের সুস্থ থাকতে হবে। সুস্থ থাকার জন্য, সুস্থ থাকার শারীরিক এবং মানসিক উভয় প্রকার সুস্থতাই আমাদের জন্য জরুরি। কারণ এই সুস্থ থাকার জন্য অবশ্যই মাদক থেকে দূরে থাকতে হবে। যে কোনো প্রকার মাদক থেকে আমাদের দূরে থাকতে হবে। মাদক গ্রহণ যদি করা হয় তাহলে সেটা নিশ্চিত তোমার শরীরকে তুমি শেষ করে ফেলছো। এই যে এই বডিটা চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে, তুমি আর্থিক ক্ষতির সম্মুখীন হবা, শারীরিক ক্ষতির সম্মুখীন হবা, এবং একটা সময় তুমি শেষ হয়ে যাবে, তোমাকে কেউ গুনবে না। আমরা অবশ্যই মাদক থেকে দূরে থাকবো, আমরা প্রত্যয় করি মাদককে না বলবো। তাহলে আজকে এই পর্যন্তই, ভালো থাকো, অসংখ্য ধন্যবাদ।